বেশ, এবার যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি, MOT। অর্থাৎ কোভ্যালেন্ট থিওরিটা আস্তে আস্তে, কোভ্যালেন্ট বন্ডিংটা আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে। দেখো, লুইস ডট থিওরি হলো, VSEPR হলো, এরপর একটা মলিকিউলের স্ট্রাকচার সম্পর্কে ডিটারমিনেশনের জন্য আমরা যে ধাপটি পড়বো সেটি হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি। এটি অনেকে একটু টাফ হয়ে যায় বোঝার ক্ষেত্রে, কিন্তু আমি যতটা সম্ভব সহজে সেটা বোঝাবার চেষ্টা করছি। দেখো, মলিকুলার অরবিটাল থিওরি কিছুই নয়, ইট ইজ দ্য কনসেপ্ট বা কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল থিওরি। অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি হচ্ছে অ্যাটমিক অরবিটাল থিওরি। আমরা কোথায় পড়েছি? অ্যাটমিক স্ট্রাকচারে, পারমাণবিক গঠনে পড়েছি, অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক অরবিটাল থিওরি। কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল থিওরি যেটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। অর্থাৎ ধরো ও একটা অ্যাটম, এরা দুজনে মিলে কি করছে? O2 মলিকিউল। এর রিপ্রেজেন্টেশন, মলিকুলার রিপ্রেজেন্টেশন কি হচ্ছে? নাইট্রোজেন একটা অ্যাটম, একটা অ্যাটম কি করছে? N2 একটা মলিকিউল ফর্ম করছে। মলিকুলার রিপ্রেজেন্টেশন কি হচ্ছে? N ট্রিপল বন্ড N। তেমনি O প্লাস গঠন করবে O2 প্লাস। এটা গঠন করবে নাকি আমরা দেখব মলিকুলার অরবিটাল থিওরিতে। He হিলিয়াম, He2 গঠন করবে নাকি আদৌ দেখব। অর্থাৎ একটি মলিকিউল, একটি অ্যাটম অপর একটি অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ডিং ফর্ম করে একটা সমযোজী অণু গঠন করবে কি করবে না, সেটি ডিপেন্ড করবে বা সেটি সম্পর্কে আলোচনা করব আমরা মলিকুলার অরবিটাল থিওরি। অর্থাৎ দুটি অ্যাটমিক অরবিটাল থিওরির কম্বিনেশন হচ্ছে একটি মলিকুলার অরবিটাল থিওরি। সোজা কথায় যদি বলা যায় তো এটা। একটা কথা বলে রাখা ভালো যে এভরি অ্যাট্রাকশন there should be repulsion। অর্থাৎ দুটো বন্ধুর মধ্যে যেমন কিছু ঝগড়াও হবে, আবার তার মধ্যে বন্ধুত্বও থাকবে। যখন ঝগড়াটাকে বন্ধুত্বটা উপেক্ষা করে মানে অতিক্রম করে যাবে, তখনই কিন্তু তাদের মধ্যে একটা গুড বন্ডিং হবে। তেমনি ইলেকট্রন আর একটা ইলেকট্রন যখন বন্ড ফর্ম করে, তখন কিছু ইলেকট্রন থাকে তারা বন্ধনটা হতে দিতে চায় না, আবার কিছু ইলেকট্রন থাকে যারা চায় যে বন্ধনটা হোক। যখন যেসব ইলেকট্রন চাইবে বন্ধনটা, তার সংখ্যা যদি বেশি হয়, তখনই সেক্ষেত্রে দুটি অ্যাটম কোভ্যালেন্ট বন্ডিং বা সমযোজী বন্ধন গঠন করে একটা সমযোজী অণু তৈরি করবে। আর যদি নন বন্ড অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয়ে যায়, বা যারা না চাওয়া ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু বন্ধন গঠন করবে না। অর্থাৎ রিপালশন তো থাকবেই, রিপালশনকে উপেক্ষা করে যদি অ্যাট্রাকশন হয়, তখনই কিন্তু আমাদের বন্ডিং ফর্ম করবে। প্রথমেই বলি, মলিকুলার অরবিটাল থিওরিটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডস অন কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ। কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ এটি ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের মুলিকান এন্ড হুন্স, মোটামুটি 1932। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় আনতে গেলে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনটা আমাকে আসতে হবে। h ক্রস স্কয়ার 2me d2 psi dx2 vx psi x
ইকুয়াল টু ই সাই এক্স। এই ইকুয়েশনটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটি হচ্ছে d2 সাই dx 2 8 পাই স্কয়ার এমি, অর্থাৎ ক্রসটাকে আমি তুলে দিচ্ছি, তাহলে h স্কয়ার ই dx সাই এক্স। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন, যেখানে সাই হচ্ছে ওয়েভ ফাংশন, and psi square means probability. আমরা তাকে অরবিটাল করব where probability of getting electron maximum 90% to 95%, this region termed as orbital. তাহলে মলিকুলার অরবিটাল থিওরি বলতে গেলে প্রথমে যে কথাটা আসে তার নাম হচ্ছে LCAO, লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। এটা ডিফারেন্স ফ্রম ভিভিটি কি না, ভিভিটির ক্ষেত্রে বলা হচ্ছে দুটো অ্যাটম যখন হাইব্রিডাইজ হবে সেক্ষেত্রে অ্যাটমগুলোর এক্সিস্টেন্স থাকবে, বাট লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল তত্ত্ব থেকে কি বলা হচ্ছে না, প্রথমত সেম এনার্জি অরবিটালগুলোর মধ্যে ওভারল্যাপ, যেটা ভিভিটিতে ওভারল্যাপ ছিল এক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ কথাটা থাকছে না, এক্ষেত্রে হচ্ছে ইন্টারঅ্যাকশন, অর্থাৎ সেম এনার্জি অরবিটালগুলো কি হবে ইন্টারঅ্যাকশন হবে, অর্থাৎ 1s এর সাথে কিন্তু 1s হবে ইন্টারঅ্যাকশন, 1s এর সাথে 3p হবে না, কারণ 3p হায়ার এনার্জি দ্যান 1s। তাহলে এক্ষেত্রে ইন্টারঅ্যাকশন বিটুইন টু অরবিটালস তখনই হবে যাদের সেম এনার্জিতে থাকবে, এবং অ্যাটমিক অরবিটালের যে এক্সিস্টেন্স সেটা কিন্তু যখন এমওটি গঠন করবে তার মধ্যে কিন্তু তার এক্সিস্টেন্স থাকবে না। এটা হচ্ছে ডিফারেন্স অফ ভিভিটি এন্ড এমওটি। তাহলে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল এটা কি বলছে, ইট ইজ থ্রি ডাইমেনশনাল কোয়ান্টাইজড রিজিয়ন where probability of getting maximum electron in case of bonding is called bonding orbital, and minimum electron যেখানে থাকবে সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। অর্থাৎ আমরা দুটো টার্ম শিখছি, একটা হচ্ছে বন্ডিং এবং আরেকটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে LCAO এখান থেকে কি করে বলছে কথাটা না, বন্ডিং অরবিটাল কারা হবে, বন্ডিং অরবিটালে কার কোন কোন ইলেকট্রনগুলো থাকবে না, প্রথম হচ্ছে সেম ওয়েভ ফাংশন, সেম ওয়েভ ফাংশন, অর্থাৎ সাই এর সাইন দুটোর ক্ষেত্রেই কিন্তু এক হবে, সেম ওয়েভ ফাংশন। দু নম্বর হচ্ছে লোয়ার এনার্জি, তিন নম্বর কি হচ্ছে হায়ার স্টেবিলিটি। এটা হচ্ছে বন্ডিং অরবিটাল। তাহলে বন্ডিং অরবিটাল কাকে বলা হবে অ্যাকর্ডিং টু LCAO, কি বলা হচ্ছে না সেম ওয়েভ ফাংশন হবে, লোয়ার এনার্জি হবে এন্ড হায়ার স্টেবিলিটি হবে। আর অ্যান্টি বন্ডিং অরবিটাল কাকে বলা হবে, ঠিক উল্টোটা, এক নম্বর হচ্ছে ডিফারেন্ট ওয়েভ ফাংশন, ডিফারেন্ট ওয়েভ ফাংশন, দু নম্বর হচ্ছে হায়ার এনার্জি এন্ড লোয়ার স্টেবিলিটি। তাহলে আমি কি বললাম না, এভরি অ্যাট্রাকশন দেয়ার শুড বি রিপালশন, অর্থাৎ ইলেকট্রন যখন বন্ডিং অরবিটালে বেশি হবে, এরা কি চাইছে, বন্ডিং অরবিটাল চাইছে যে এ আর বি এর মধ্যে বন্ধন হোক, আর অ্যান্টি বন্ডিং অরবিটাল কি চাইছে না এদের মধ্যে বন্ডিং হবে না, অর্থাৎ এদিকে এটা যদি সিগমা হয়, বন্ডিং অরবিটালটা এটা সিগমা হয় তাহলে এটা হবে সিগমা স্টার, ক্যালকুলেট করব এইভাবে, এটা যদি পাই হয় এটা হবে পাই স্টার। তাহলে এরা চাইছে বন্ডিং হোক আর এ চাইছে বন্ডিং নাই হোক।
আচ্ছা কোয়ান্টাম মেকানিক্স কিরকম হয় বলছে না, ধরা যাক না এটা একটা অরবিটাল এবং এটা একটা সেম ওয়েভ ফাংশন এদের, অর্থাৎ এদের সাই ভ্যালু সেম। সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ দুটো ওয়েভ যদি রেডিয়াল ডেনসিটির সাহায্যে আমি ওয়েভ ফাংশনটা এরকম ভাবে করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যাডিশন হবে। অর্থাৎ অ্যাডিশন হওয়ার ফলে কি হয়ে যাবে, গ্রাফটা এরকম হবে। কার সাথে কার গ্রাফ, ইসিডি অর্থাৎ ইলেকট্রন চার্জ ডেনসিটি, আর আইএনডি ইনডিউসড ডাইপোল মোমেন্ট। অর্থাৎ বন্ডিং অরবিটাল হচ্ছে সেম ওয়েভ ফাংশন, যখন দুটো অরবিটাল থাকবে তখন তাদের প্রবাবিলিটি গ্রাফটা রেডিয়াল ডেনসিটির যে রেডিয়াল ডেনসিটির যে গ্রাফটা তাদের মধ্যে অ্যাডিশন হবে। অর্থাৎ সেক্ষেত্রে ইসিডি means ইলেকট্রন চার্জ ডেনসিটি, আর আইএনডি কি, ইনডিউসড ডাইপোল মোমেন্ট। এটি হচ্ছে বন্ডিং অরবিটালের ক্ষেত্রে। এখানে কি হবে না, সেম ওয়েভ ফাংশন হবে, লোয়ার এনার্জি হবে এন্ড হায়ার স্টেবিলিটি হবে। আর যখন অ্যান্টি বন্ডিং অরবিটাল হবে তখন এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, এর ক্ষেত্রে কি হবে, বিয়োগ হবে। অর্থাৎ ইসিডি আইএনডি ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এইভাবে। তাহলে বোঝা গেল এটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচের সাহায্যে বোঝালাম। সাধারণ অবস্থায় সোজা কথায় বলতে গেলে না, মলিকুলার অরবিটাল থিওরি কিছুই নয়, এটি হচ্ছে কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল থিওরি। অর্থাৎ দুটি অ্যাটম আসলে যুক্ত হয়ে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে তারা সমযোজী অণু গঠন করবে কি করবে না, সেটা ডিপেন্ডস করবে কতগুলো ফ্যাক্টরের উপর। সেই ফ্যাক্টরগুলো এবার আমরা আলোচনা করব। ক্লাস 11 এর ক্ষেত্রে যে টপিকগুলো আমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 1 নম্বর এমও কনফিগারেশন। এমও কনফিগারেশন অর্থাৎ আমরা যেমন অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে দেখেছি কি না, অ্যাটমিক অরবিটাল কনফিগারেশন 1s2 2s2 এগুলো, আর এখানে আমরা কি দেখব না, সিগমা 1s2 বা সিগমা 1s সিগমা স্টার 1s। অর্থাৎ দুটি অরবিটালের মধ্যে যখন বন্ডিং হবে তখন এর কিছু ইলেকট্রন এরা কি চাইবে না বন্ডিং হোক, তার বন্ডিং অরবিটাল লোয়ার এনার্জিতে থাকবে, আর কিছু ইলেকট্রন চাইবে বন্ডিং না হোক, তারা অ্যান্টি বন্ডিং অরবিটাল দ্যাট ইজ হায়ার এনার্জিতে থাকবে। অর্থাৎ তারা যখন কম্বিনেশন করবে দুটো জিনিসই হবে, একটা হবে বন্ডিং, একটা হবে অ্যান্টি বন্ডিং। তাহলে 1s এর যেমন বন্ডিং অরবিটাল থাকবে, 1s এর তেমন অ্যান্টি বন্ডিং থাকবে। সিগমা 2s তেমনই থাকবে সিগমা স্টার 2s। এরপর আসবে কি পাই 2py, পাই 2pz, এটা হচ্ছে ডিজেনারেট অর্থাৎ একই এনার্জি সেম এনার্জি। তারপর কি হবে সিগমা 2px, তারপর হবে পাই স্টার 2py, পাই স্টার 2pz, তারপরে কি হবে সিগমা স্টার 2px। অর্থাৎ p অরবিটালে আমরা কি জানি না, তিনটি ডিজেনারেট অরবিটাল আছে, px py pz। তাহলে একটি অ্যাটমিক অরবিটালের px আর আরেকটি অ্যাটমিক অরবিটালের px কি হয় না, অ্যাক্সিয়াল ওভারল্যাপিং হওয়ার ফলে তারা কি বন্ধন গঠন করে, সিগমা। এবং py py পার্সিয়ালি ওভারল্যাপিং এর ফলে কি হচ্ছে, পাই অরবিটাল py, আরেকটা py এর সঙ্গে পাই 2py গঠন করছে পাই অরবিটাল, আর একটা হচ্ছে pz অপরটার সঙ্গে pz হচ্ছে, অর্থাৎ পাই অরবিটাল গঠন করছে। তারা কি করছে, পার্সিয়াল ওভারল্যাপ বা ল্যাটারাল ওভারল্যাপিং এর ফলে পাই অরবিটাল বা পাই বন্ধন অরবিটাল হচ্ছে পাই বন্ধন দেখাচ্ছে, আর px অরবিটালটা এরা সিগমা বন্ধন দেখাচ্ছে। তাই এরা কিছুই নয়, এই py পাই 2py আর পাই 2pz এরা সেম এনার্জি অর্থাৎ ডিজেনারেট অরবিটাল হওয়ার ফলে আমরা উপর নিচে ভাবে লিখেছি, অর্থাৎ এদের দুজনেরই কিন্তু সেম এনার্জি।
তারপরে কি হচ্ছে সিগমার ক্ষেত্রে সিগমা 2px এর এনার্জিটা বেড়ে যাচ্ছে। ঠিক যেমন এদের ক্ষেত্রে এগুলো হচ্ছে বন্ডিং, তার মানে ঠিক সেম এদের কি থাকবে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, এটি কি না এটি এই ধরনের কনফিগারেশনটা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য না B2 C2 N2 এই সমস্ত মলিকিউলগুলোর ক্ষেত্রে এই এমও কনফিগারেশনটা প্রযোজ্য। কিন্তু যখন অক্সিজেন বা ইলেকট্রন ফর অক্সিজেন এন্ড F2 এদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটিটা এত বেড়ে যায়, তারপরে কি হচ্ছে এই অরবিটালটা এদের সাথে ফ্লিপ হয়ে যায়, অর্থাৎ এ এখানে চলে আসে এ এখানে চলে আসে। অর্থাৎ ফর O2 এন্ড F2 এর ক্ষেত্রে এই এমও কনফিগারেশনটা কি হয়ে যাবে, এইগুলো একই থাকবে সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s। এটা কি হবে জাস্ট এটা চেঞ্জ হবে, অর্থাৎ সিগমা 2px টা আগে চলে আসবে, পাই 2py পাই 2pz, তারপর এটা ঠিক একই থাকবে পাই স্টার 2py পাই স্টার 2p এন্ড সিগমা স্টার 2px। তাহলে কি বললাম না প্রথমে আমরা অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে 1s2 2s2 যেমন করেছি, তেমন যখন এটা অ্যাটমিক অরবিটাল দুটো কম্বিনেশন হচ্ছে দিয়ে এমওটি গঠন করছে, তখন এই ক্ষেত্রে আমরা কি করব মলিকিউলার অরবিটাল কনফিগারেশন ফর B2 C2 N2 এই মলিকিউলগুলোর ক্ষেত্রে কনফিগারেশনটা হবে এইরকম। আর ফর অক্সিজেন আর F2 এদের ক্ষেত্রে কেমন না ডিউ টু গ্রেটার ইলেকট্রোনেগেটিভিটি এইটা ফ্লিপ হয়ে যায় এবং এই অরবিটালটা এখানে চলে আসে, এই অরবিটালটা এখানে চলে আসে। শুধু এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমি ক্লাস 11 এর 12 এর জন্য আমাকে যে টপিকগুলো এমও থেকে আমাকে করতে হবে, এমওটি মলিকুলার অরবিটাল থিওরি থেকে, প্রথম হচ্ছে এমও কনফিগারেশন অফ ডিফারেন্ট হোমো নিউক্লিয়ার অ্যাটম মলিকিউল। হোমো নিউক্লিয়ার মলিকিউল অর্থাৎ যে সমস্ত মলিকিউলের ক্ষেত্রে একই রকম পরমাণু আছে। ফর হেটেরো নিউক্লিয়ার মলিকিউল এগুলোকে আমরা কুলোসেন ডায়াগ্রামের সাহায্যে করব। কি কি না CO H2O HF NO এগুলো আমাদের ক্লাস 11 12 এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট নয়, এটা ক্লোজেন ডায়াগ্রামের সাহায্যে করব। আর অ্যাকর্ডিং টু LCAO সাহায্যে আমরা কি করব না হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল যারা B2 C2 N2 O2 F2 এগুলো আমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এমও কনফিগারেশনটা আমার কাছে পার্ট 1 প্রথমেই হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বন্ধন ক্রম, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধন ক্রম বন্ড অর্ডার। এটা খুব সহজেই কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি দেখিয়ে দেবো। বন্ড অর্ডার ক্যালকুলেশন, বন্ড অর্ডার জানলেই আমি কি করে জানবো যে মলিকিউলার রিপ্রেজেন্টেশন করতে পারবো, মলিকিউলটা কেমন হবে রিপ্রেজেন্টেশন। এবং 4 নম্বর হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। আমরা ম্যাগনেটিক মোমেন্ট যেটা হচ্ছে চৌম্বক ভ্রামক, যেটা আমরা কি করেছিলাম অ্যাটমিক অরবিটালে মনে করছি নিশ্চয়ই, আমি বলে দিয়েছিলাম আমার ফার্স্ট ভিডিওতে আছে মিউ। এটাও কিন্তু ম্যাগনেটিক মোমেন্টটাও মিউ দিয়ে করা হয়, √n * n+2 বোর ম্যাগনেটন। এনটা কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আমরা দেখব যখন ক্যালকুলেট করব, এবং ইউনিটটাও এখানে মনে রাখতে হবে বোর ম্যাগনেটন। মিউ যদি ইকুয়াল টু 0 হয় তাহলে হবে ডায়াম্যাগনেটিক, আর মিউ গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে হবে প্যারাম্যাগনেটিক। তাহলে এই চারটে জিনিস আমার ক্ষেত্রে এই ক্লাস 11 এ লাগবে। কি কি এমও কনফিগারেশন অফ মলিকিউল, বন্ড অর্ডার ক্যালকুলেশন, মলিকুলার রিপ্রেজেন্টেশন এবং ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে আসা যাক এবার প্রথমে উদাহরণে। আমি প্রথম যে উদাহরণটা নিচ্ছি সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কি না দুটো n অ্যাটমিক অরবিটাল কম্বিনেশন হয়ে তৈরি করছে n2। তাহলে প্রথমে যদি আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম একটা ক্যালকুলেট করি তাহলে কি রকম হবে জিনিসটা না, এটা হচ্ছে নাইট্রোজেনের 1s, নাইট্রোজেন মানে কি 1s 2 2s2 2p3 হচ্ছে অ্যাটমিক অরবিটাল। তাহলে এখানে একটা 1s এখানে একটা 1s, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এরা কি করছে কম্বিনেশন হয়ে এমওটি গঠন করছে। তাহলে 1s এ কটা আছে দুটো, এখানে 1s এ দুটো আছে।
তাহলে বারবার বলছি যে প্রথমে একটি অরবিটাল আরেকটি অরবিটাল যখন ইন্টারঅ্যাকশন করছে, কিছু ইলেকট্রন তারা চাইবে যে লোয়ার এনার্জি হায়ার স্টেবিলিটি থাকতে, দ্যাট ইজ বন্ডিং অরবিটাল থাকতে, আর কিছু চাইবে অ্যান্টি বন্ডিং অরবিটালে থাকতে। তাহলে এখান থেকে একটা যদি দেয়া হয়, এখান থেকে অপোজিট স্পিনে যদি থাকে, তাহলে এটা হচ্ছে বন্ডিং অরবিটাল আর এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। এটা ফর 1s। এবার আসে যাক 2s টার ক্ষেত্রে, ইকুয়াল জিনিস হবে 2s এর ক্ষেত্রে, এক্ষেত্রে 2s2, এটা 2s। তাহলে এর ক্ষেত্রেও কি হবে না বন্ডিং অরবিটাল থাকবে এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল থাকবে। এর ক্ষেত্রে একটি ইলেকট্রন, এর ক্ষেত্রে একটি ইলেকট্রন অপোজিট স্পিনে বন্ডিং এবং এর ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং। তাহলে এটা যদি সিগমা 1s হয়, এটা হবে সিগমা স্টার 1s। এটা যদি সিগমা 2s হয়, এটা কি হবে সিগমা স্টার 2s। হলো। এইবার দেখো পি পি অরবিটাল হচ্ছে তিনটে ডিজেনারেট অরবিটাল, 1 2 3, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 1 2 3। এবার ভাবো B2 C2 এবং N2। প্রথমে আমি কি বললাম না, প্রথমে হচ্ছে কি না পাই 2py অরবিটাল, প্রথমে থাকবে পাই 2py এবং পাই 2pz, অর্থাৎ এটা যদি 2py হয়, এটা যদি 2pz হয়, এটা যদি 2py হয়, এটা যদি 2pz হয়, তাহলে কি করবে এটা বন্ডিং করবে। অর্থাৎ এটা হচ্ছে পাই 2p, এটা 2py আর এই 2py অরবিটালটা কি করবে পাই 2py, এই 2pz আর এই 2pz করবে পাই 2pz, এই 2px আর এই 2px, এটা কি করবে সিগমা 2px। তাহলে 2py 2pz 5 star 2py 5 star 2pz and sigma star 2px। তাহলে অরবিটাল গুলো কি কি হচ্ছে বলো, এমন অরবিটাল গুলো কনফিগারেশনটা সিগমা 1s সিগমা স্টার 1s, সিগমা 2s সিগমা স্টার 2s, পাই 2py পাই 2pz, সিগমা 2px, পাই স্টার 2py পাই স্টার 2pz, সিগমা 2px। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন গুলো যদি হুন্ডের গুলো যে এমোটিও কিন্তু টোটালি হুন্ডের সূত্র, স্পিন, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, আপার প্রিন্সিপাল সব মেনে চলছে। তাহলে এখানে একটা একটা করে আগে হুন্ডের অপোজিট সেম স্পিনে ভর্তি হলো, তারপরে অপোজিট স্পিন, এখানে তাই একটা একটা করে ভর্তি হচ্ছে, তারপরে অপোজিট স্পিন। তাহলে টোটাল বলো টোটাল কটা ইলেকট্রন হচ্ছে, এখানে চারটে সরি তিনটে আছে, তিনটে একটা একটা করে প্যারালাল স্পিনে, তিনটে তিনটে ছটা। কিভাবে হচ্ছে না এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, তাহলে অ্যান্টি বন্ডিং এর জন্য আর কোনো ইলেকট্রনই রইল না এখানে, অর্থাৎ যে এখানে যে ছটা ইলেকট্রনই কিন্তু বন্ডিং অরবিটালে ভর্তি হয়েছে, অ্যান্টি বন্ডিং এর জন্য ইলেকট্রন নেই, তাই এই ঘরগুলো ফাঁকা আছে। তাহলে এর ক্ষেত্রে এমও কনফিগারেশনটা কি হচ্ছে আমার সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2 পাই 2py 2 পাই পাই 2pz 2 সিগমা 2px 2। তাহলে দেখো N2 মানে টোটাল ইলেকট্রন করা 14 খানে, নাইট্রোজেন 7টা একটা নাইট্রোজেন 7টা, তাহলে 4 6 8 10 12 14। তাহলে পাই স্টার 2py এখানেও কোনো ইলেকট্রন নেই, পাই স্টার 2pz এও ইলেকট্রন নেই, সিগমা স্টার 2px এও কোনো ইলেকট্রন নাই। এটা হচ্ছে এমও কনফিগারেশন আর এটা হচ্ছে এমও ডায়াগ্রাম অফ N2। দেখো 1s 2s 2px 2py 2pz মানে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অনুযায়ী আমরা এমও ডায়াগ্রামটা আঁকলাম। এটা হচ্ছে N2 থেকে। তাহলে প্রথম হলো এমও কনফিগারেশন কিভাবে আসছে, এটা বোঝা গেল। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার আমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারি না। বন্ড অর্ডার কিভাবে ক্যালকুলেট করব,
2 নম্বর পয়েন্ট। Number of bonding electron minus number of anti-bonding electron by 2। ঠিক আছে, আমরা এমও কনফিগারেশন থেকে করতে গেলে আমাদের অনেক সময় কি তাহলে এমও কনফিগারেশনটা আমায় জানতে হবে। যেমন N2 এর ক্ষেত্রে কি হচ্ছে 14 ইলেকট্রন, সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, পাই 2py2, পাই 2pz2, সিগমা 2px2। এটা হচ্ছে এমও কনফিগারেশন ফর N2। তাহলে এক্ষেত্রে আমি স্টার গুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং, আর যেটা এমনি কিছু নেই তাতে হচ্ছে বন্ডিং। তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডার করো, বলো বন্ডিং অর বাই ইলেকট্রন কটা আছে 2 4 6 8 10 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কোনটা আছে 2 2 4 বাই 2, তাহলে কি হচ্ছে 3। তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডার নাইট্রোজেনের ক্ষেত্রে কি হলো 3। আর 3 নম্বর হচ্ছে রিপ্রেজেন্টেশনটা, তাহলে কি হবে মলিকুলার রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন কি হবে তাহলে n ট্রিপল বন্ড, যেহেতু বন্ড অর্ডার 3 তাহলে n ট্রিপল বন্ড n হলো। এটা হচ্ছে বন্ড অর্ডার কিভাবে এমও কনফিগারেশন থেকে পাই। এইবার 1 নম্বরের প্রশ্নের জন্য আমি একটা শর্ট ট্রিক্স বলছি কিভাবে বন্ড অর্ডার ক্যালকুলেট করা হয়, খুব ভালো করে মনে রাখো। যে সমস্ত মলিকিউলগুলোর ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট, যে সমস্ত মলিকিউলগুলোর ক্ষেত্রে গ্রেটার দেন 14 ইলেকট্রন, কি বললাম না টোটাল মলিকিউল যখন 14 ইলেকট্রনের চেয়ে যদি বেশি হয় তাহলে ধরেই নেবে বন্ডিং ইলেকট্রন আছে 10টি, রিমেইনিং আর বাকিগুলি আর অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, যেমন ধরা যাক O2 প্লাস, O2 প্লাস 8 আর 8 16, একটা প্লাস 15 ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে আমি আবার এমও কনফিগারেশন করব, তারপর বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ড, অত আমার করার দরকার নেই। আমি ডাইরেক্ট কিভাবে বন্ড অর্ডার বার করব এখান থেকে, যেহেতু গ্রেটার দেন 14 ইলেকট্রন আছে সেহেতু আমি কি করব না আগেই ধরে নেব 10টা বন্ডিং ইলেকট্রন। তাহলে 15 হলো কটা, 15টা থেকে 10টা বাদ দাও, 5টা অ্যান্টি বন্ডিং বাই 2 সমান 2.5। ধরা যাক N2 মাইনাস, তাহলে কি আছে 14 আর একে 15, এটাও N2 মাইনাস, এটাও সেই একই হবে। ধরা যাক O2 2 মাইনাস, এক্ষেত্রে হবে 18টা ইলেকট্রন। 18টা ইলেকট্রনের ক্ষেত্রে কি হতে হবে বন্ড অর্ডার গ্রেটার দেন 14 ইলেকট্রন, তাহলে কি হবে 10টা আগে ধরেই নেওয়া বন্ডিং, বাকিগুলো কটা পড়ে গেল 8টা, 10 মাইনাস 8 বাই 2 কটা হচ্ছে 1টা, বন্ড অর্ডার কত হবে 1। তাহলে যে সমস্ত মলিকুলের ক্ষেত্রে গ্রেটার দেন 14 ইলেকট্রন সেক্ষেত্রে আমি ধরেই নেব বন্ডিং ইলেকট্রন হচ্ছে 10টি, রিমেইনিং আর অ্যান্টি বন্ডিং। তাহলে আমি সহজে বার করে ফেলতে পারবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে লেস দেন 14 ইলেকট্রন যদি হয় তাহলে অ্যান্টি বন্ডিং ধরে নেব, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ধরে নেব 4টি। এটা কিন্তু শর্ট ট্রিক্স, বারবার বলছি। তাহলে রিমেইনিং আর বন্ডিং, রিমেইনিং আর বন্ডিং, যেমন ধরো C2 কটা ইলেকট্রন, টোটাল ইলেকট্রন 12টা, 6 6 12, তাহলে এটা কি হচ্ছে লেস দেন 14 ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডার কিভাবে সহজে আমি এমও কনফিগারেশন করার প্রয়োজনই নেই আমার, কিভাবে আমি করব আগেই 4টা অ্যান্টি বন্ডিং ধরলাম, তাহলে পড়ে রইল কটা 8টা বন্ডিং বাই 2, তাহলে 2 এটা হচ্ছে C2 বন্ড অর্ডার হবে 2। এইভাবে আমরা করব। আর যখন দেখবে ইকুয়াল টু 14 ইলেকট্রন তখন যে কোনো সূত্র তুমি অ্যাপ্লাই করো, দেখো গ্রেটার দ্যান 14 যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার ক্যালকুলেশন করো, এই সূত্র ধরে করে গ্রেটার দ্যান যে কোনো দুটোর মধ্যে একটা করলেই হবে। ধরো এইটা করছি, তাহলে বন্ড অর্ডার এই বন্ডিং ইলেকট্রন 10টা, অ্যান্টি বন্ডিং পড়লো 4টে বাই 2 3 হচ্ছে। আবার তুমি এই সূত্র দিয়ে করো বন্ড অর্ডার, ধরো 4টে
দুই অ্যান্টিবন্ড নেওয়ার পরে হলো 10টা বন্ডিং বাই 2, এক্ষেত্রেও 3 হবে। তাহলে এই শর্ট ট্রিক্সটা বন্ড অর্ডারের জন্য আমার খুব সহজেই সাহায্য করবে, কেননা আমার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বা 11 এর যে শর্ট প্রশ্ন আছে সেখানে কিন্তু সহজেই বন্ড অর্ডার ক্যালকুলেট করতে দেয়। এখানে যেমন একটা প্রশ্ন আমার না বললেই নয়, যেটা হচ্ছে O2 প্লাস O2 মাইনাস O2 2 মাইনাস ধরে দিলাম। তোমার বন্ডের এমো ডায়াগ্রাম করে করতে অনেক টাইম লাগবে, তাই এক্ষেত্রে আমি কি করব, আগে ইলেকট্রনগুলো ক্যালকুলেট করে নেব। 16, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 17, আচ্ছা এখানে হচ্ছে 18, 16 দিয়ে 18। তাহলে এখানে বন্ড অর্ডার কত হয় বলো? বন্ডিং ইলেকট্রন যদি সবই 15 14 এর বেশি, তার মানে 10 মাইনাস 6/2, এর কত হচ্ছে 2। 10 মাইনাস 5/2 কত হচ্ছে 2.5। 10 মাইনাস 7/2 1.5। 10 মাইনাস 8/1। তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডারের সঠিক ক্রমটা কি হচ্ছে? বন্ড অর্ডারের সঠিক ক্রমটা ভালো করে খেয়াল করো। আমি কি বললাম? বন্ধন ক্রম, এর ক্ষেত্রে ক্রমটা কি হবে? কার বেশি হচ্ছে? O2 প্লাস, তারপর কার হচ্ছে O2, তারপর কার হচ্ছে O2 মাইনাস, তারপর কার হচ্ছে O2 2 মাইনাস। এবার যদি বন্ধন দৈর্ঘ্যর পরে, এইখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যার বন্ধন ক্রম বেশি তার কিন্তু বন্ধন দৈর্ঘ্য আবার কম। তাহলে এক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের ক্রমটা কি হবে? O2 2 মাইনাস, O2 মাইনাস, O2 প্লাস। এই ক্রমগুলো এই ধরনের প্রশ্ন একটু আসে। এরপর আসছে থার্ড পার্ট, এই ফোর্থ পার্ট যেটা, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তো বললাম যে বন্ড অর্ডার যদি 2 হয় তাহলে ডাবল বন্ড, যদি 3 হয় তাহলে ট্রিপল বন্ড, আর যদি 3 হয় ট্রিপল বন্ড, এরকম ভাবে করতে হবে। আচ্ছা, এরপর যেটা আসছে আমাদের সেটা হচ্ছে 4 নম্বর টপিক, ম্যাগনেটিক মোমেন্ট। তারপর এখান থেকে কোশ্চেন আছে একটা, যে নাইট্রোজেন প্যারাম্যাগনেটিক, অ্যাটম হিসাবে নাইট্রোজেন প্যারাম্যাগনেটিক, বাট N2 হচ্ছে ডায়াম্যাগনেটিক। হোয়াই? এই কোশ্চেনটা খুব ভালো করে করলে তাহলে ম্যাগনেটিকটা বোঝা যাবে। দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে N7 অ্যাটমিক অরবিটাল, 1s2 2s2 2p3। তাহলে পি কক্ষে কি অর্ডার? 3টে, 1 2 3। হ্যাঁ, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কটা আছে? 3টেই আনপেয়ার। তাহলে মিউ সমান কি রুট ওভার আমি কি বললাম? n ইনটু n প্লাস 2 পর ম্যাগনেটন। তাহলে 3 গুণিত 5, তাহলে 15, 16 হলো 4, তাহলে 3 পয়েন্ট সামথিং হবে পর ম্যাগনেটন। যখনই মিউ গ্রেটার দ্যান 0 তখনই হচ্ছে প্যারাম্যাগনেটিক, তাই নাইট্রোজেন প্যারাম্যাগনেটিক। বাট ইন কেস অফ N2, N2 এর ক্ষেত্রে আমি কি করব? 14টা ইলেকট্রন, সেক্ষেত্রে ইলেকট্রনের বিন্যাস কি দেখলাম আমি? সিগমা 1s2, মলিকুলার অরবিটাল কনফিগারেশন কি? সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, পাই 2py2, পাই স্টার 2, পাই 2pz2, সিগমা স্টার, সিগমা 2px2। মানে প্রত্যেকটাই দেখো তোমার পেয়ার্ড অবস্থায় আছে। লাস্টের কক্ষতে দেখো যে এটা পেয়ার্ড অবস্থায় আছে। আনপেয়ার্ড ইলেকট্রন নেয়, তাহলে মিউ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে এমওটি থেকে আমি একটি মলিকুলের ম্যাগনেটিজম ক্যালকুলেট করতে পারি যে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা থেকে। ঠিক আছে, এই পর্যন্ত।